হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের থার্ড পার্ট, দ্যাট ইজ অন স্পিকিং স্কিল। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে পারলে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ভিডিওর আইডিয়াটা একদম ক্লিয়ার থাকবে। Speaking skill is a productive or expressive skill. কেন? Because this is a oral mode, this is done through oral mode. যখন মুখের কথার দিয়ে আমাদের স্পিকিংটা স্কিল ডেভেলপ করেছি কিনা, দক্ষতাটা ডেভেলপ করেছি কিনা সেটা আমাদের বোঝার। সো এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, মানে প্রডিউস করছি, আমরা কথা বলছি মানে প্রোডাক্টিভ। অ্যান্ড এক্সপ্রেসিভ, আমরা কথা বলছি, আমরা তো যা কিছু বলছি না, বাচ্চারা করে ব্যাবলিং, বাবা মামা ছোট্ট যখন কথা বলা শুরু করে, বাট ওয়েন উই আর স্পিকিং আমরা তো সেটাকে বুঝে নিয়ে কথাগুলো বলছি, তাই না? আমাদের এখন যদি আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা বলি, সেটাও হচ্ছে এক্সপ্রেস করছি আমরা, আমাদের মনে কী রয়েছে, আমাদের মনের ভাব প্রকাশ করছি, মাধ্যম হচ্ছে আমাদের কথা বলা, স্পিকিং। তো স্পিকিং স্কিল, ইট ইজ আ প্রোডাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এক্সপ্রেসিভ স্কিল। এবার যদি বলি টাইপস অফ স্পিকিং, টাইপস কীরকম হয়? 3 টাইপস অফ স্পিকিং আছে আমাদের স্পিকিং স্কিলের মধ্যে। 3 টাইপস অফ স্পিকিং আছে। একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মানে যেখানে কন্টিনিউয়াস একজন অপরের সাথে কথাবার্তা বলছি, ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং হচ্ছে আমি একটা কথা বলছি, তার সাথেই আবার আমার উল্টো দিকে যে আছে আমার কথা শুনছে, উনি আবার উত্তর দিচ্ছেন, তার আবার এগেনস্টে আমি একটা উত্তর দিচ্ছি, মানে কথোপকথন চলছে। দ্যাট ইজ কল্ড ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং স্কিল। কোনো জায়গায় থাকে পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ মানে আমি কোথায় বলছি, যেমন অনেক জায়গায় থাকে যে আমরা বেশিরভাগটা শুনতে হয়, বেশিরভাগটাই শোনার। যেমন আমি যদি বলি একটা সেমিনারে যাচ্ছি, সেখানে ইন্টারাকশনের জায়গা প্রথমে থাকছে না, ইন্টারাকশনটা থাকছে পরের দিকে ইন্টারাকশন থাকছে, এটা ইন্টারঅ্যাক্টিভ সেশনই থাকছে। প্রথমে এটা পার্শিয়াল ইন্টারঅ্যাক্টিভ, যেখানে লিসেনিংটা বেশি হচ্ছে, স্পিকিংয়ের পার্টটা একটু কম। আর আরেকটি জায়গা থাকছে, সেটাকে আমরা বলছি নন ইন্টারঅ্যাক্টিভ মানে আমরা এই যেমন মনে করো তোমরা আমার ভিডিওটা দেখছো, এখানে তোমরা কিন্তু শুধু শুনছো। তো স্পিকিং কোনো জায়গায় হয়, এখানে আমারটা কি হচ্ছে, আমি এখানে নন ইন্টারঅ্যাক্টিভ আমার স্পিকিং হচ্ছে, বিকজ এখানে আমার সাথে কেউ ইন্টারাকশন করছে না এই মুহূর্তে। সো দিস ইজ কল্ড নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং স্কিল, ঠিক আছে? নাও হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ স্পিকিং স্কিল? First aim and objective. First aim is to develop the habit of speaking sentences clearly and comprehensively. আমাদের ডেভেলপ করতে হবে স্পিকিংটা, মানে শুধু ব্যাবলিং অবধি তো আমরা রয়ে যাব না, ব্যাবলিং অবধি আমরা থেমে থাকবো না। আমরা গ্র্যাজুয়ালি যখন স্পিকিং বোঝাচ্ছে, আমরা যে কথাগুলো বলছি সেটা প্রপারলি আমি কম্প্রিহেন্ড করেছি কিনা, ফুল সেন্টেন্সে, প্রপার সেন্টেন্সে কথাগুলোকে বলছি কিনা, ক্লিয়ারলি বলছি কিনা, আমি যা বলছি সেটা আমার অপর দিকে যিনি দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছেন, উনি আমার কথাগুলোকে ক্লিয়ারলি বুঝতে পাচ্ছেন কিনা, এবং তার সাথে কম্প্রিহেন্সিভলি, মানে আমার যে স্পিকিংটা হচ্ছে সেটা আমি যা বোঝাতে চাইছি, আমার অপর দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি পরিষ্কার করে বুঝতে পারবেন। তো সেখানে আমার স্পিকিংয়ের দক্ষতাটা বোঝা যাবে, যে আমার মনের মধ্যে যা আছে বা আমার বিষয়বস্তু যা আছে, সেই বিষয়বস্তুটাকে আমি প্রপারলি তার কাছে রাখতে পারছি তো, প্রেজেন্ট করতে পারছি তো থ্রু মাই স্পিচ। তো সেটা হচ্ছে একটা এম অ্যান্ড অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। To be able to express feelings or emotions in speech inside and outside the class. To be able to express feelings or emotions in speech inside and outside the class. এটা শুধু ক্লাসেই থাকা নয়, আমাদের স্পিকিংটা এমন হতে হবে, একজন শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন, একজন টিচার যখন ক্লাসে পড়াচ্ছেন, তখন উনি প্রপারলি বোঝাচ্ছে, ছেলেমেয়েরা সেটাকে সঠিক বুঝেছে কিনা সেটা তো একটা দিক চলেই গেল। এর বাইরে আমাদের কিন্তু সিটেটের মধ্যে একটা পার্ট আছে, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল।
আমি যদি স্পিকিংয়ের কথা বলি, হাউ আ চিলড্রেন ইন আ ক্লাসরুম ইউজ ইট অ্যাজ আ টুল, আমি আমার স্পিকিংয়ের স্কিলটা কতটা ডেভেলপ করছে সেটা আমি বুঝতে পারবো যে ছাত্রছাত্রীরা ক্লাসে নিজেদের কোনো সমস্যা হলে পরে সেটা তাদের টিচারের কাছে উপস্থাপন করতে পারছেন কিনা, বা তাদের কোনো নিজেদের মধ্যে পিয়ার গ্রুপের মধ্যে তাদের মধ্যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা, সব কিছু তো স্পিকিংয়ের মধ্যে দিয়েই হবে। শুধুমাত্র ক্লাসরুমে নয়, ক্লাসরুমের বাইরে গিয়েও স্পিচটা যে ওদের ইমোশনসটাকে প্রপারলি ইনসাইড দ্য ক্লাসরুম বোঝাতে পারছে কিনা, বা আউটসাইড দ্য ক্লাসরুমও প্রপারলি বোঝাতে পারছে কিনা। ক্লাসরুমের বাইরে যখন খেলছে, যখন টিফিন পিরিয়ড বা বাকি সময় যখন কথাবার্তা হচ্ছে তাদের টিচারদের সাথে, সিনিয়রদের সাথে, জুনিয়রদের সাথে, তারা তাদের ইমোশনসটাকে প্রপারলি বহন করছে তো থ্রু দেয়ার স্পিচ, তাদের ফিলিংসগুলো বা তাদের ইমোশনসগুলো স্পিচের মাধ্যমে প্রপারলি বোঝাতে পারছে তো, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্স অফ আ ল্যাঙ্গুয়েজ, মানে পার্ট, মানে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট আন্ডার দ্য পার্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ একটা জায়গা, একটা অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। নেক্সট ইজ enable the use of correct words, spellings, stress, rhyme, fluency, intonation, pause, etc. শুধুমাত্র কথা বললাম তাই নয়, তাই যথেষ্ট নয়। আমাদের দেখতে হবে স্পিকিং স্কিলটাকে তখনই বলবো প্রপারলি ডেভেলপ করে গেছে যখন আমরা প্রপারলি এক একটা জায়গায় কোন সেন্টেন্সে কোন জায়গায় কোথায় স্ট্রেস দেব। সাপোজ আমি বলছি আই গো টু স্কুল রেগুলারলি, আমি যদি বলছি আই গো টু স্কুল রেগুলারলি, আমায় কেউ বলছে এই তুমি তো স্কুলে রেগুলারলি জানো, যে নো আই গো টু স্কুল রেগুলারলি, মানে আমার কথা যদি বলছি তুমি চাও না অন্য কেউ যায়, তুমি তো, তোমাকে তো স্কুলে যেতে দেখি না, তোমার ভাইকে যেতে দেখি, নো নো আই গো টু স্কুল রেগুলারলি। এই মুহূর্তে আমি বোঝাতে চাইছি আমি যাই স্কুলে রেগুলারলি, আই এম পুটিং স্ট্রেস অন আই। বলছে না তুমি স্কুলে যাও না, আমি তো জানতাম তুমি স্কুলে পড়ো না, কলেজে, নো নো আই গো টু স্কুল রেগুলারলি, লাইক দ্যাট। মানে আমি কোথায় স্ট্রেসটা দেব তার উপরে মিনিংটা প্রপারলি ডিফাইন্ড হবে। তো একটা স্পিচটাকে কতটা ক্ল্যারিটি সেটা শুধু উচ্চারণের মধ্যে দিয়ে হবে না, আমি মিনিংটা কতটুকু ঠিকভাবে বলছি, কোথায় স্ট্রেস দিচ্ছি ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, বা রাইম অ্যান্ড ফ্লুয়েন্সি অলসো। আমি যদি ভীষণ স্লোলি কথা বলি কেউ বোর্ড হয়ে যাবে, দে উইল নট লিসেন টু মি। ভেরি ফাস্ট যদি আমি কথা বলি আমার কথাগুলো ধরতে পারবে না, পিপল উইল নট লিসেন টু মি। সো এই জায়গাগুলো প্রয়োজন। প্রপার পজ কোথায় দেওয়া, পাংচুয়েশনটাকে ফলো করা, ওয়ের আই হ্যাভ টু পুট প্রপার পজ, কোথায় স্ট্রেস দিতে হবে, কোথায় পাংচুয়েশন দিতে হবে, বা কোথায় স্পেলিং অনুসারে উচ্চারণটা কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থ্রু স্পিচ আমরা উই ক্যান ট্রেন আওয়ারসেলফ। সো দিস ইজ অলসো অ্যান অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। নেক্সট ইজ মেকিং দ্য লার্নার আ গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সমস্ত এরিয়াগুলো যখন একজন লার্নার নিজের দখলে করে নিতে পারবে, যখন সে খুব কনফিডেন্ট হয়ে যাবে এই সমস্ত এরিয়াগুলোকে কভার আপ করে নেওয়ার ফল, আফটার দ্যাট হি অর শি উইল বি আ কনফিডেন্ট স্পিকার। দিস ইজ আওয়ার এইম, this is the aim, this should be the aim of a teacher, this should be the aim of each and every person, that আমরা কি বলবো স্কিল ডেভেলপমেন্ট আমরা স্পিকিংয়ের তখনই বলবো যখন আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা নিজেদের মতন সুন্দরভাবে একটা কনফিডেন্ট স্পিকারের মতন কথা বলতে পারবো। দ্যাট উইল শো দ্যাট উই হ্যাভ গট দ্যাট স্কিল ডেভেলপড উইদিন আস। তো এই কটা হলো আমাদের এইম অ্যান্ড অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। নাও the strategies to improve the speaking skill, কোন কোন স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে টু ইমপ্রুভ দ্য স্পিকিং স্কিল। যেমন ফার্স্ট ওয়ান ইজ ওরাল ট্রেনিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোনো রকম কথা বলি আমাদের ওরাল ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসে স্কুলে যখন বলা হয়, একটা সময় রিডিং পড়তে বলা হতো, রিডিং পড়ার পর হয়তো জিজ্ঞেস করা হচ্ছে ছাত্রদেরকে এবার হোয়াট ইউ আন্ডারস্টুড, হি উইল টেল। ওরাল ট্রেনিং মানে তাদেরকে প্রশ্ন করা, তারা উত্তর দেবে, ওরালি তাদেরকে অনেকটা যতটা বেশি প্রয়োজন যতটা বেশি সম্ভব তাদেরকে অ্যাক্টিভ রাখা, সেটা হচ্ছে ওরাল ট্রেনিং। থ্রু ওরাল ট্রেনিং আমাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে। সেকেন্ড ইজ
ড্রিলিং অ্যান্ড ট্রেনিং, এটা খুব ইম্পর্টেন্ট। ড্রিলিং, কবিতা ছোটোবেলায় রাইমটাকে প্রপার বোঝার জন্য স্কুলে গেলে দেখা যায় টিচার রিডস বা টিচার রিসাইটস ওয়ান লাইন অফ পোয়েম অ্যান্ড আফটার দ্যাট অল দ্য স্টুডেন্টস একটা কোরাসে সবাই একসঙ্গে মিলে ওটাকে আবার রিসাইট করছে। এটা হচ্ছে ড্রিলিং, মানে কীভাবে কোথায় অ্যাকসেন্ট হবে, কোথায় পজ হবে, কোথায় গ্যাপ হবে, এই রাইমটাকে বোঝাবার জন্য আমরা ছোটোর থেকে যেইভাবে একটা ছন্দটাকে মিলিয়ে ড্রিল করতাম ছেলে মেয়েদেরকে ছোটোবেলায় আমরা শিখিয়েছি। দিস ইজ কল্ড ড্রিলিং প্রসেস। এটা হচ্ছে ড্রিলিং অ্যান্ড ট্রেনিং। ড্রিলিং অ্যান্ড ট্রেনিংয়ের থ্রু দিয়েও কিন্তু আমরা আমাদের স্পিকিংটাকে প্রপার করতে পারি, পারফেকশনের দিকে নিয়ে যেতে পারি। নেক্সট ইজ অথেন্টিক প্র্যাকটিস এনভায়রনমেন্ট। এবার আমি ড্রিলিং করতে বললাম, আমি একটা বাচ্চাকে শিখিয়ে দিলাম, একটা বললাম, বাচ্চাটাকে ক্লাসে একবার আলোচনা করলো। এবার বাড়িতে গিয়ে হয়তো তাকে দেখার জন্য, ছোট ছেলে বা ছোট মেয়ে স্কুলে যেটা শিখে এসছে হয়তো বাড়িতে এসে তার ভালো করে মনে নেই। সাপোজ ও হয়তো তার উচ্চারণগুলো ভুল হচ্ছে, কিন্তু বাড়িতে কেউ কারেক্ট করে দেওয়ার মতন কেউ নেই, তাহলে কিন্তু সেই ছেলেটির বা মেয়েটির কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে একটু স্লো ডাউন হয়ে যাবে প্রসেসটা। স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রসেসটা একটু স্লো ডাউন হয়ে যাবে। কেন? বিকজ হি অর শি ইজ নট গেটিং দ্যাট অথেন্টিক প্র্যাকটিস এনভায়রনমেন্ট। যেমন স্কুলে আমরা পাচ্ছি, যদি বাড়িতেও পাই, বা স্কুলেও যদি প্রপার একটা অথেন্টিক যদি প্র্যাকটিস এনভায়রনমেন্ট না পাই, তাহলে ইট উইল নট বি পসিবল টু এনহ্যান্স টু ডেভেলপ দ্য স্পিকিং স্কিল। আরেকটি কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে স্পিকিং স্কিল, আরেকটি ওয়ে হচ্ছে অ্যাক্টিভিটিসকে, কিছু অ্যাক্টিভিটিসে নিজেদেরকে ইন্ডালজ করা, স্টুডেন্টসদেরকে ইন্ডালজ করানো, লাইক প্লেয়িং ল্যাঙ্গুয়েজ গেমস খেলা, বা ড্রামাটাইজেশন। স্পিকিং, সেখানে ড্রামাটাইজেশন, এক একজন এক একটা রোল প্লে করবে, বা ডিবেট কম্পিটিশান করানো, বা এক্সটেম্পো করানো। সাডেনলি একটা টপিক দিয়ে দেওয়া হলো, ছেলে মেয়েদেরকে কথা বলতে বলা হলো। এই সমস্ত স্টেপস বা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে কিন্তু স্পিকিং স্কিল ডেভেলপমেন্টটা ভালোভাবে হতে পারে। তারপর প্রোভাইডিং দ্য লার্নার্স উইথ ম্যাক্সিমাম অপরচুনিটিস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি স্পোকেন ইংলিশের কিছু ক্লাসেস হয়, বা যেখানে ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করানোর ক্লাস হয়, সেখানে টিচারের ভূমিকা থাকা উচিত মানে কম, সেখানে ম্যাক্সিমাম ভূমিকা থাকা উচিত স্টুডেন্টসদের। দে শুড বি প্রোভাইডেড opportunities, the maximum opportunity should be provided to the students, to the speakers, so that they can speak, so that they can have a large area or topic on which they can speak. তো এখানে এটাও একটা প্রোভাইড করানো is very important. Maximum opportunity should be provided to the speakers or the students. আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় এটা বলতে হবে, যখন ডিউরিং কনভারসেশন মিনিমাম রেসপন্স করা উচিত। when someone is speaking, আমরা যদি সাডেনলি যখন বলার সময় কেউ যখন প্রথম কথা বলা শুরু করে, বা ইংলিশে যখন কথা বলে, সিন্স ইংলিশ আমাদের জন্য তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ট্রিট করছি, বা আমরা ইংলিশটাকে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করছি, তো ইন দ্যাট কেস ইংলিশটাকে যখন আমরা দেখছি, আমরা কিন্তু একটু ডিফিকাল্ট আমাদের কাছে হতে পারে। আমাদের কাছে ভার্নাকুলারে কথা বলা যত সহজ, মাদার টাঙে কথা বলা যত সহজ, ইংরেজি ভাষায় যদি কথা বলতে একটু ডিস্টার্বেন্স, একটু প্রবলেম হয়ে যায়, একটু আমরা ফিল করি যে আমরা আটকে যাচ্ছি, কোথাও একটা অবস্ট্রাকশন আসছে, কোথাও ভাবনাতে একটা অবস্ট্রাকশন আসছে, তারপরে সেটাকে প্রসেস করে মুখে এনে বলতে অবস্ট্রাকশন হচ্ছে। এতগুলো প্রসেস করতে করতে যেই লোকটা আমার সামনে শুনছে সেই লোকটা টায়ার্ড হয়ে চলে যাচ্ছে। আমি কি বলতে চাইছি যে এবার আমি যখন বলছি, আমার বলার মধ্যে কিছু গ্রামেটিক্যাল মিস্টেক থাকতে পারে, বাট মেইন থিং ইজ দ্যাট whether I am in a condition to make the other person understand what I am going to speak, আমি কি বলতে চাই সেটা আমার অপর দিকের মানুষটি বুঝতে পারছে। তো যদি বুঝতে পারে, তাহলে যে বলছে তাকে বলতে দেওয়ার সুযোগটা দেওয়া উচিত, তাকে বারবার আটকানো উচিত না, অবস্ট্রাক্ট করা উচিত না, না এটা ভুল হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, লেট হিম স্পিক। যদি আমরা, কারণ আমার এখানে টার্গেট হচ্ছে স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করানো। যখন কেউ স্পিক করার চেষ্টা করছে, তখন তাকে বারবার করে আটকানো যাবে না। বারবার আটকাতে গেলে তার এই ফ্লোটার মধ্যে একটা ব্রেক চলে আসবে, আর এই ফ্লোয়ের ব্রেকটা, অবস্ট্রাকশনটা তাকে এগিয়ে যেতে আটকে দেবে, বাধা সৃষ্টি করবে। এবার আমরা বলবো সাম সাজেশনস ফর ডেভেলপিং লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস টুগেদার ইন আ ক্লাসরুম। আমাদের একটু আগে আমি যেটা বললাম যে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং আমাদের সিটেটের মধ্যে আছে, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল।
তো আমাদের এই টোটাল যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে আমরা যে ভাগ করবো, এর মধ্যে দুটো এরিয়া আমাদের কভার আপ করবে সিটেটের। একটা হবে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, আরেকটি হবে ল্যাঙ্গুয়েজ স্কিলস। সবগুলোই এটার মধ্যে কভার আপ করে যাবে এই ভিডিওটার মধ্যে। নাও, যে আমাদের স্টুডেন্টসদের ক্লাসে স্পিকিং অ্যান্ড লিসেনিং এই দুটো স্কিলকে কিভাবে ডেভেলপ করানো হবে, বলছে যে প্রথম কথা হচ্ছে ক্লাসটাকে ডিভাইড করব ইনটু স্মল গ্রুপস। সবাই মিলে কথা বললে তো ক্লাস উইল বি আ ক্যাওয়াস। তো পুরো ক্লাসটাকে আমি ডিভাইড করব ইনটু স্মল গ্রুপস, যেখানে স্মল গ্রুপস হলে এভরিওয়ান উইল গেট অপরচুনিটি টু স্পিক, অ্যান্ড এভরিওয়ান উইল গেট অপরচুনিটি টু স্পিক তো সার্টেনলি, বাট স্পিকিংয়ের আগে তার লিসেনিংও করতে হবে। সো স্মল গ্রুপস হলে আমাদের এখানে পসিবিলিটিস বা প্রবাবিলিটি of letting all the students providing or getting the opportunity to speak will be improved. Next is the instructor or the teacher should act as a good model or good role model for the students. এবার হচ্ছে আমাদের স্টুডেন্টসরা কিভাবে স্পিকিংটাকে বলবে, কিভাবে তোরা কোন কোন শব্দকে ব্যবহার করবে, কখন কখন পজ দেবে, কখন কোন শব্দের উচ্চারণটা কিভাবে করবে, এই জায়গাটাকে তো তারা শিখবে কোথার থেকে? তাদের রোল মডেল তাদের টিচার। তো এখানে মাথায় রাখতে হবে যে আমাদের টিচার্স হু আর গোয়িং টু সার্ভ অ্যাজ আ স্ট্রং অ্যান্ড গুড রোল মডেল ফর দ্য স্টুডেন্টস, তাদেরকে কিন্তু একটা মানে স্ট্রং হোল্ড হতে হবে অন দ্য ল্যাঙ্গুয়েজ, বিকজ ইফ দে ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রং হোল্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে উই ক্যানট এক্সপেক্ট দ্য স্টুডেন্টস টু লার্ন ফ্রম হিম। অ্যাট প্রাইমারি লেভেল আরেকটি আমি ডেভেলপ কীভাবে করব আরেকটি স্টেপ বলছি, যে অ্যাট প্রাইমারি লেভেল মানে যখন বিগিনিং স্টেজ থাকবে, at that moment the speaking activity should include storytelling, narrating someone's personal experiences বা greeting others, এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে ভীষণভাবে ইনকালকেট করতে হবে, ইমবাইব করতে হবে ইন দ্য কারিকুলাম ট্রানজ্যাকশন সেশন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এই জায়গাগুলোকে দিতে হবে, বিকজ আওয়ার টার্গেট ইজ টু ইমপ্রুভ দ্য স্পিকিং স্কিল। তো স্টুডেন্টসদেরকে সেই অপরচুনিটি দিতে হবে, সো দ্যাট এরিয়াসগুলো দিতে হবে যেখানে তারা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেসকে কভার আপ করবে, তাদের নতুন করে কিছু ভাবতে হচ্ছে না। অ্যাটলিস্ট দ্য ম্যাটার ইজ দেয়ার ইন দেয়ার হেড। এখন শুধু বলতে হবে দে উইল হ্যাভ টু গ্যাদার দ্য ওয়ার্ডস অ্যান্ড দে উইল হ্যাভ টু স্ট্রেংথেন দেয়ার ভোকাবুলারিজ সো দ্যাট দে ক্যান come up with the desired result, যা মাথায় আসে সেটাকে বলছে। এমন কিছু টপিক তাদেরকে দেওয়া উচিত যেটা তাদের এভরিডে সাথে, তাদের এভরিডে পারফরমেন্স, এভরিডে অ্যাক্টিভিটির সাথে, রেগুলার অ্যাক্টিভিটির সাথে তারা নিজেদেরকে রিলেট করতে পারে। দেন ইট উইল বি ইজিয়ার ফর দেম টু স্পিক। তো আমরা যেই কথাটা বললাম এটাকে তাহলে আমরা এইভাবেও বলতে পারি, দ্যাট ল্যাঙ্গুয়েজ স্কিল ক্যান বি লার্নড থ্রু অ্যাক্টিভিটিস বেসড অন রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস অর রিয়েল লাইফ সিচুয়েশনস। তো রিয়েল লাইফ সিচুয়েশনসের ওপরে বেস করে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটিটা করালে ভালো হয়, স্পিকিংটা ভালো হয়। ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মাস্ট বি পেড টু দ্য লার্নার্স, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এক একজন কী বলছে, দেয়ার শুড বি দ্য, since I told that the teacher should act as a role model, teacher have to provide individual attention to each and every student. তাদের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, তাদের প্রগ্রেস কতটা হচ্ছে, কোন জায়গায় সে আটকে যাচ্ছে, কোন জায়গাটাতে তার সমস্যা হচ্ছে, এই বিষয়গুলোকে ভালো করে ডায়াগনস করতে হবে। After that, remedials should be provided so that the student gets a better opportunity or better scope to come up with good result or good effect. আরেকটি পয়েন্ট হচ্ছে, the teacher must possess a sympathetic outlook towards the listening and the speaking shortcomings of the learners. স্টুডেন্টসরা কখনো শুনতে গিয়ে ঠিক করে বুঝতে পারছে না বা বলতে গিয়ে একটু আটকে যাচ্ছে, টিচারের কাছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি শুড হ্যাভ আ সিম্প্যাথেটিক আউটলুক টুয়ার্ডস দেম। কেন হচ্ছে না, কেন হচ্ছে এইভাবে যদি চেঁচিয়ে ওঠে বকা দেয়, তাহলে তো সেই ছেলেমেয়েরা কখনোই সাহস করবে না কিছু বলার, তাই না? তো সেখানে টিচারের কি করতে হবে, হি হ্যাজ টু অলওয়েজ ইন্সপায়ার দেম অ্যান্ড মোটিভেট দেম। ওদের প্রতি একটা সিম্প্যাথেটিক আউটলুক রাখতে হবে। ওয়ের they are facing the difficulty, the teacher has to find out that area, teacher has to try to help him or her in coming up with the good performance. Now, how the children can use
the listening skill and the speaking skill as a tool in the class. চলো আমরা আলোচনা করি প্রথমে the use of listening skill. লিসেনিং স্কিলের ব্যবহারটা স্টুডেন্টরা কীভাবে করবে? ফার্স্ট পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, দ্য আইডিয়াস, দ্য ফিলিংস এটসেট্রা। লিসেনিংটা তখনই আমি বলবো আমাদের কিভাবে ইউজ করবে। একটা ছাত্র ক্লাসে আছে, পাশের তার পিয়ার গ্রুপের মধ্যে তার বন্ধুরা কিছু বলছে, তার কি সমস্যা বা তার কোনো বন্ধুদের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে তাকে বুঝতে হবে বন্ধুটি খুব কষ্ট পাচ্ছে বা বন্ধুটি খুব এক্সাইটেড বা বন্ধুটি নতুন কোনো একটা ইনফরমেশন তাকে দিতে আসছে। তো এই যে একটা বিষয় মানে তার এটা লিসেনিংয়ের মাধ্যমে তাকে বুঝতে হবে, তার কনসেপ্টটা নিতে হবে যে ওকে বন্ধু বলছে বা স্কুলের টিচাররা বলছে বা বাইরে কেউ অন্যান্য টিচাররা বলছে, যে লিসেনিংটা যে করছে সেটা কি কনসেপ্ট, কিসের ব্যাপারে বলছে সেটা স্টুডেন্টসরা ভালো করে বুঝতে পারবে লিসেনিংটা প্রপার হলে। এটা একটা ইউজ। তারপর হচ্ছে যে কোন আইডিয়াটা তাকে প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে বা কোন আইডিয়াটা তাকে প্রোভাইড করা হচ্ছে সেটাও যদি তার লিসেনিং প্রপার হয়, সে লিসেনিংটাও বুঝে, আইডিয়াটাও বুঝে যাবে। এবং তার সাথে যখন লিসেন করছে তখন যে কথা বলছে মানে সেন্ডার যে মেসেজটাকে দিচ্ছে বা যে কথাটা বলছে, যাকে সে শুনছে তার ইমোশনস, তার ফিলিংস সেটাকেও ভালো করে বুঝতে পারবে যদি তার লিসেনিংটা প্রপার হয়। ওকে, তো আমাদের এইটুকু একটা পয়েন্ট গেল। এবার নেক্সট ইজ ফোকাস অ্যান্ড ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য মিনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোকাস অ্যান্ড ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য মিনিং বলছে কিভাবে ফোকাস করবো অ্যান্ড ট্রাই করবো কম্প্রিহেন্ড দ্য মিনিং, মানে আমি যেটা শুনলাম সেটাকে বোঝার চেষ্টা করব। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যেটা আমি শুনছি সেটাকে আমি যেমনভাবে আমাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি তো, মানে আমাকে যা বলা হচ্ছে সেটার মধ্যে আমি ফোকাস করবো। আই হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ টুয়ার্ডস লিসেনিং, আর তারপরে আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কম্প্রিহেন্ড দ্য মিনিং। থার্ড ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য characteristics of English sounds and speech. আমি যখন লিসেনিংটা করব, টিচার কিভাবে একটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন করছেন, টিচার কোথায় কোথায় পজ দিচ্ছেন, টিচার একটা সেন্টেন্সকে কিভাবে সকলের সামনে রাখছেন, টিচার কিভাবে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে রাখছেন, বিভিন্নভাবে তার উপস্থাপন করছেন যাতে করে তার মানেটা আলাদা বোঝাচ্ছে, বা টিচারের এই যে ভূমিকাটা একটা ভাষাকে শেখানোর ক্ষেত্রে সেটা একটি ছাত্র ভালো করে শিখতে পারে। তার শব্দগুলোর প্রনাউন্সিয়েশন জানতে পারছে, সাউন্ডগুলো কেমন হচ্ছে, তার স্পিচটা কেমন হচ্ছে, এভরিথিং আ স্টুডেন্ট ক্যান লার্ন। তো লিসেনিংটা এইভাবে একটা স্টুডেন্টকে হেল্প করতে পারে। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, কারেক্ট প্রনাউন্সিয়েশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রনাউন্সিয়েশনটা ড্রিলিংটা হয় আফটার লিসেনিং অনলি। আমরা শুনবো, আফটার দ্যাট উই উইল ট্রেন আওয়ারসেলভস থ্রু ড্রিলিং। প্রথমে আমরা শুনবো, তারপর আমরা নিজেদেরকে ট্রেন করবো থ্রু ড্রিলিং। তো এই সমস্ত ইউজগুলো হচ্ছে লিসেনিং, ইউজ অফ লিসেনিং স্কিলস, দ্য ভেরিয়াস ইউজেস অফ লিসেনিং স্কিলস ইন দ্য ক্লাসরুম ফর দ্য স্টুডেন্টস। এবার আমরা বলবো দ্য ভেরিয়াস ইউজেস অফ দ্য স্পিকিং স্কিলস ইন দ্য ক্লাসরুম ফর দ্য স্টুডেন্টস। ফার্স্ট ওয়ান ইজ টু ডেভেলপ অ্যান্ড এনহ্যান্স দ্য ভোকাবুলারি। স্পিকিং আমার কতটুকু হচ্ছে, স্পিকিং শুধু আমি বলবো কি শব্দ সমূহ যদি আমার মাথায় না থাকে, ভোকাবুলারি যদি আমার স্ট্রং না থাকে, আমার যদি অনেক শব্দ আমার কাছে না থাকে, কালেকশন অফ ভোকাবুলারিজ না থাকে, আমি তাহলে কি করে শব্দগুলো কথা বলবো? আমি তো কথাই বলতে পারবো না। আমি একটা সেন্টেন্স বলতে গেলে অর্ধেক গিয়ে আমি খুঁজে বেড়াবো এবার কোন শব্দটা আমি ইউজ করব। তো এখানে খুব ইম্পর্টেন্ট, আমার স্পিকিং স্কিলটা যদি খুব ভালো হয় তাহলে আমি কি করতে পারবো, আমার এনহ্যান্স হবে, আমার ভোকাবুলারি এনহ্যান্স হবে এবং আমি আমার এক্সপ্রেশনটা, আমার ফিলিংসগুলোকে আমি প্রপারলি এক্সপ্রেস করতে পারবো। দ্যাট ইজ আই ক্যান এক্সপ্রেস মাই ফিলিংস অ্যান্ড মাই ভিউজ। তো এটাও কিন্তু একটা ইউজ অফ টিচিং স্পিকিং স্কিল, দ্যাট ইজ টু এক্সপ্রেস ওয়ানস ফিলিংস অ্যান্ড ভিউজ। আমি কি বুঝেছি, আমি কি ভাবছি, আমার কি মনে হচ্ছে, আমার এই সম্পর্কে কি আইডিয়া, আমার এই সম্পর্কে কি কনসেপ্ট, এটা আমি তখনই সেইভাবে বোঝাতে পারবো যখন আমার লিসেনিং স্কিলটা প্রপার হচ্ছে। তো এটা হচ্ছে ইউজ অফ লিসেনিং স্কিল ইন দ্য ক্লাসরুম। আরও আছে ইমপ্রুভ দেয়ার ডিকশন অ্যান্ড লার্ন ফ্রম দ্য মিস্টেকস।
আমরা যখন ভুল করছি সেখান থেকে আমরা বুঝতে পারছি কোথায় ভুলটা হচ্ছে, বলছি তারপরে তো বুঝতে পারছি, না চেষ্টা করলে আমি বুঝবো কি করে যে আমি বলতে পারি কি বলতে পারি না। যখন আমি বলার চেষ্টা করছি তখন বুঝতে পারছি আরে আমি তো এই কথাগুলো যখন হচ্ছে তখন আমি সমস্যায় পড়ে যাচ্ছি, আমি আটকে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে, আমার কাছে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তো আমি যখন আমার শর্টকামিং, আমি আমার মিস্টেক্সগুলোকে বলছি, বা আমি যখন বলছি আমার প্রচণ্ড গ্রামাটিক্যাল এরার্স হচ্ছে, তো এখনের মতন বলছি, বাট আমি তো পারফেকশনের দিকে যাব। আমি যদি আমার স্পিকিং স্কিলটাকে এনহান্স করার কথা বলি তাহলে তো আমার পারফেক্ট হতে হবে না স্পিকিংটাকে। তো স্পিকিং স্কিলকে এনহান্সমেন্টের কথা যখন বলছি সেটা হয়ে যাচ্ছে লার্ন ফ্রম দ্য মিস্টেক্স, আমি নিজেকে ইমপ্রুভ করছি। আরেকটা ইউজ অফ স্পিকিং হচ্ছে understanding the non-verbal actions in the class, but understanding the non-verbal actions such as gestures and facial expressions. আমি কথা বলছি, আমার কথাটাকে উল্টো দিকে যারা আমার কথা শুনছে তারা সেটাকে কিভাবে নিচ্ছে, আমার কথাটা কি তাদেরকে হ্যাপি করছে, আনন্দ দিচ্ছে, তাহলে তাদের মুখে একটা হাসি দেখব। আমি যদি কথাটাকে ভালোভাবে প্রেজেন্টেশন যদি আমার ভালো না হয় তাদের মধ্যে বিরক্তি আসতে পারে, তাদের চোখে মুখে একটা বিরক্তির ছাপ আমি দেখতে পারি। আমার হয়তো আমার কথার বলাটার মধ্যে প্রপারলি যদি আমি পোলাইটলি না কথা বলি, যদি জেন্টলনেস না থাকে, লোকে আমার উপরে রেগে যেতে পারে। তো মানুষের জেস্চারটাও কিন্তু আমার কথা দিয়ে আমি বুঝবো যে হাউ আই এম বিং অ্যাকসেপ্টেড বাই দ্য আদার্স। তো এটাও কিন্তু ইউজ অফ দ্য স্পিকিং স্কিল। আমাদের এই ভিডিওটা এইটুকুই থাকবে। নেক্সট ভিডিওটা হবে আমাদের পার্ট 4, ইট উইল বি অন দ্য রিডিং স্কিল। প্লিজ স্টে কানেক্টেড।